মাতৃভাষা পরে বিদেশি ভাষা, কিন্তু এখন বলতেছে চলাচলি মানে মাতৃভাষার স্থলে বিদেশি ভাষা, এটাকে সরিয়ে দিয়ে সাবস্টিটিউশন। একটা বিশ্ববিদ্যালয়কে অপমান করার এর চেয়ে সুবর্ণ সুযোগ আর কি থাকে? তারা যা করেছে। কিন্তু এই বিষয়গুলো কথা নাই। আমাদের দেশে কোনো উচ্চশিক্ষা নেই। উচ্চশিক্ষা থাকে গিয়ে এই ধরনের অশিক্ষা কুশিক্ষা হয়। আমাদের দেশ যদি সার্বভৌম দেশ হয়ে থাকে, আমাদের সমাজ যে কোনো কিছু করতে পারবে, কিন্তু রাষ্ট্রীয় অর্থ সাহায্য যে বিদ্যালয়গুলি চলছে সেখানে দেশীয় ইংলিশ ভাষা। শিক্ষার ক্ষেত্রে প্রথম পক্ষ হচ্ছে ছাত্রছাত্রী যারা পড়তে যায়, আমাদের প্রত্যেকেই পড়তে হবে। শিক্ষার একটা উদ্দেশ্য আমাদের সমাজে চিরকাল থেকে আমরা জানি, ছেলে মেয়েকে মানুষ করা। বাংলা ভাষায় একটা অদ্ভুত শব্দ আছে, মানুষ করা। মানুষ করা মানে কি? যেটুকু শিক্ষা না হলে সে সমাজে সভ্য লোক হিসেবে গণ্য হবে না। বাংলা ভাষায় একটা শব্দ আছে অজ। একটা রেস্টুরেন্টের নাম আছে দেখবেন ঢাকায়, উত্তরায়, ধানমন্ডিতে ছিল অজ। অজ মানে যেখানে সভ্যতা প্রবেশ করেনি, অসভ্য। এই জন্য আমরা অজ পাড়াগা, যেখানে জ মানে সভ্যতার এখনো পদার্পণ হয়নি। এই জন্য এটাকে খারাপ আচরণ বলে অজাচার বলে। অত্যাচার, অনাচার এবং অজাচার শব্দ আছে। এমনকি অজ পাড়াগায়ও বলে এখন বিদ্যুৎ বাতি যাচ্ছে। তো শিক্ষা যাবে না কেন? প্রথম সত্য হচ্ছে শিশুকে অজত্ব থেকে মুক্ত করে তাকে জ করতে হবে। জ মানে তার জন্ম দিতে হবে। আমি যাকে জানি সেই শিক্ষা হচ্ছে 10 জনের সাথে একসাথে মিলে কি করে সমাজে চলতে হয়। তো সেই জন্য শিক্ষার বিষয়বস্তু কথাটা আমাদের আসবে, আমি তাকে কি পড়াবো। মানুষ হওয়ার শিক্ষাতে কি, এইটাই শিক্ষার সিলেবাসের প্রশ্ন। এই যে সমাজতান্ত্রিক ছাত্রকর্মের লেখা পড়ে আমি কিছু বুঝি না, আমার গা আমার রিড়ি করে ওঠে। কারণ শাসক শ্রেণী যা বলছে সেটাকে তারা বারবার প্রতিধ্বনিত করাচ্ছে, সেটা চিন্তা করতে পারছে না। এটা দেখলে একটা করুণ চিত্র ভেসে ওঠে। আপনার চাইলে আমি প্রচার লাইন দিয়ে বলতে পারবে, ওরা যা চায় আমরাও তা চাই, তাই না? আপনাকে তো বুঝতে হবে কি চান। উদ্দেশ্য দিয়ে শুধু হবে না, আপনার উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য উপযুক্ত পথও থাকতে হবে, উপায়ও থাকতে হবে। তাহলে শিশুকে মানুষ করার একটা শিক্ষা। তারপর দ্বিতীয় শিক্ষা কি? এবার দেখবেন তারা সেটা লেখেনি। আমি একবার প্রেস ক্লাবের সমালোচনা করেছিলাম, সেটা হচ্ছে কি সবাইকে কর্মমুখী শিক্ষা দিতে হবে। আর শিক্ষা তো কর্মের জন্যই করি আমরা। তাহলে শিক্ষা কর্মমুখী হওয়া মানে হচ্ছে কি তাকে মানুষ হওয়া শিক্ষা থেকে বঞ্চিত করতে হবে। ওই অলিখিত অংশটুকু আপনি বলছেন না। অর্থাৎ একজন মানুষকে তো যন্ত্রে পরিণত করো, যেন সে কাজ করতে পারে, সে শুধু ইঞ্জিনিয়ার হয়, সে যেন মানুষ না হয়। আপনি বলছেন আমি তো এটা বলিনি, কিন্তু কার্যকর এটা বলা হয়। এই কিন্তু আবার বেরিয়ে হচ্ছে ইউজিসির কৌশলপত্রে চাপিয়ে দেওয়া হয়েছে। ইউজিসির কৌশলপত্র কি জিনিস? ওটা কৌশলপত্র আসলে নয়, স্ট্র্যাটেজি পেপারের আমরা ভুল অনুবাদ করছি। ওটা হচ্ছে নীতিপত্র। এই যে শ্বেতপত্র বের করছে দেবপ্রিয় ভট্টাচার্য, আমি বলতে শ্বেতপত্র নেই, কৃষ্ণপত্র। আমরা যেটা করছি সেটা নীতিপত্র, কৌশলপত্র নয়। তারা চাচ্ছে মানুষ কর্মমুখী শিক্ষাই করুক। প্রশ্ন হচ্ছে কখন কর্মমুখী শিক্ষা শুরু করবে? আপনারা দেখেন আগে শুরু করতে 8ম শ্রেণীর পরে তাকে ভোকেশনাল ট্রেনিং এ যান, সেখান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে, বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে, পূর্ণ ইঞ্জিনিয়ার হওয়ার সম্ভাবনা তার আছে। সে কখনো সচিব হতে পারবে না। আচ্ছা, এইটা কি মানুষকে প্রতারণা করার বহু পথ আছে, তাই না? এটা হচ্ছে একটা পথ। শিক্ষা অধিকার বলে আপনাদের বলে আমি 3য় শ্রেণী পর্যন্ত আপনাকে পড়াবো এবং তার জন্য আপনার পয়সা দেবো। তাহলে আপনি বলবেন না 3য় শ্রেণী যথেষ্ট নয়। আচ্ছা, 5ম শ্রেণী ঠিক হবে, 4র্থ শ্রেণী ঠিক হবে? তাহলে কতটুকু শিক্ষা না হলে একজন মানুষকে ন্যূনতম শিক্ষিত হয়েছে বলা যাবে না? সেটার মাপকাঠি কি? তিনি যখন কর্মক্ষেত্রে প্রবেশ করবেন সেই কাজে লাগবে কিনা এই শিক্ষা, সেই দিক থেকে আমরা জানবো কিভাবে? আমরা জানবো একটা যুক্তি থেকে, আমাদের মানব প্রকৃতি সম্পর্কে, মানে ইতিহাস থেকে আমরা যে শিক্ষা আহরণ করেছি তা থেকে মানুষ কত বছর বাঁচে, তার জীবনে কর্মজীবন কত বছর হয়, এবং কর্মজীবনের জন্য প্রস্তুতিমূলক শিক্ষা কত বছর নিতে হবে। কমপক্ষে কত না নিলে তাকে কোনো কাজের যোগ্য বলা যাবে না। এটা কিন্তু চিরকাল একরকম নাই। আধুনিক কালে বিজ্ঞান, যন্ত্র এবং কৌশলের যে উন্নতি হয়েছে সেটা বুঝে কাজ যদি কাউকে করতে হয়, যেমন আপনাকে গাড়ি চালাতে হলে এক ধরনের বিদ্যা লাগবে, বিমান চালাতে হলে আরেক ধরনের বিদ্যা লাগবে, বিমান বানাতে হলে আরেক ধরনের বিদ্যা লাগবে, আপনার দালানে জোয়ালের কাজ করতে এক ধরনের বিদ্যা লাগবে, ইঞ্জিনিয়ার হিসেবে তার পরিকল্পনা করতে এক ধরনের লাগবে। সেই জন্য বলছি আধুনিক পৃথিবীতে গড় পড়তে কতটুকু না পড়লে একজন মানুষকে ন্যূনতম শিক্ষা জীবন শেষ করেছে বলা যাবে না, সেটুকু অধিকার হওয়া উচিত। কিন্তু সেটা অভিজ্ঞতা বলে কমপক্ষে 12 বছর স্কুলে যাওয়াটাই ন্যূনতম শিক্ষার মাপকাঠি পৃথিবীর সব দেশে। সেটা কোনো কোনো দেশে বলেছে বাধ্যতামূলক, মানে করতেই হবে, না করলে আপনাকে উল্টো শাস্তি দেওয়া হবে।
যে মা বাবা ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছে না তাকে শাস্তি দেওয়া হবে, এর মানে হচ্ছে আবশ্যক, এর মানে হচ্ছে কম্পালসারি। কিন্তু শিক্ষা দিতে পারছেন না যেহেতু আপনার টাকা পয়সা নাই, সেই জন্য শিক্ষা যে নিতে যাবে তার শিক্ষার কোনো খরচ মা বাবাকে বহন করতে হবে না, এটা সমাজই বহন করবে। সমাজের প্রতিনিধি হিসাবে আমরা বলি রাষ্ট্র গ্রহণ করবে, কারণ সমাজের দেওয়া যে কর এবং খাজনা তার ভিতরে রাষ্ট্র চলে। সুতরাং দেওয়াটা শুনছেন, জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সাথে একটা মেডিকেল কলেজ আছে, ওটাতে তারা কিন্তু সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ। কথাটা আমরা গড়পড়তে উড়িয়ে দেই, সমস্ত শিক্ষাকে সমাজ ভিত্তিক, মানে শিক্ষার ব্যয়টা সমাজে বহন করে। কিন্তু সেই ব্যয়টা যদি আপনি সামরিক ক্ষেত্রে নিয়ে যান বা আমলার কাছে নিয়ে যান, শিক্ষাকে বঞ্চিত করা হচ্ছে, এখানে কিন্তু এক ধরনের অন্যায় হচ্ছে। আমি বৈষম্যের কথা বলবো না, একজনের টাকা দিয়ে আমি আরেকজনকে শিক্ষিত করছি, কারণ শিক্ষা তো সবার জন্য সমান হওয়া উচিত। যেদিকে আমরা বর্তমান যুগে গণতন্ত্র অথবা প্রজাতন্ত্র বলছি, সেখানে এইটাই তো মূলনীতি। সেই জন্য আমাদের আরেকটা জিনিস নির্ণয় করতে হবে, শিক্ষা যদি একটা অধিকার হয়, কত বছরের শিক্ষাকে আমরা অধিকার বলে গণ্য করব, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সেই হিসাবে যদি মনে করি, প্রাথমিক শিক্ষা আমাদের দেশে যেটা বলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, এই পর্যন্ত শিক্ষাই 12 বছরের স্কুল শিক্ষা, অথবা ছেলে মেয়ের বয়স 18 হওয়া পর্যন্ত। এখনকার বিজিবিতে সৈনিকের বিভাগে সিপাহীদের শিক্ষার মান ছিল 8ম শ্রেণী পর্যন্ত, এখন এটা এসএসসি পর্যন্ত উন্নীত করেছে। আগে উন্নীত করে নাই, এসএসসির মান আগের 8ম শ্রেণী থেকে নেমে গেছে। তো যা হোক, আমরা এইচএসসি পর্যন্ত পড়ি। আর এটা দেশে আর এইটা আপনার বহুমুখী শিক্ষা নিয়ে যারা লাফালাফি করছেন, সমস্ত ছাত্রগণ বলছি, আমাদের ছেলে মেয়েরা এ লেভেল ও লেভেল পরীক্ষা দিবে, এখানে নারী পুরুষের ভূমিকা। আমাদের মেয়েরা আগে যারা লো লেভেল দিতে পারতো না, এখন দিচ্ছে বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি, সেই জন্য সমস্ত প্রাইভেট স্কুল, মানে শহরে যা হয় গ্রামে তা হবে, উচ্চ শ্রেণী যা করে নিম্ন শ্রেণী তা করে। এটা প্রায় বলতে পারেন ইতিহাসের নিয়ম, এমনকি আপনারা ইচ্ছে বলে প্রকৃতির নিয়মও বলতে পারেন। এই বিষয়ে কেউ কোনো রাজশব্দ করবে? আগের সরকার করে নাই, ফ্যাসিস্ট সরকার করে নাই, অন্তর্বর্তী সরকার করছে না, আমি অপেক্ষা করবো আগামী 100 বছর পরে গিয়ে। অতক্ষণ মামুন তো অপেক্ষা করছেন আগামী বাজেটের জন্য। না না, একটা দেশে নড়েতে থাকবে কেন? আমাদের দেশ যদি সার্বভৌম দেশ হয়ে থাকে, আমাদের সমাজ যে কোনো কিছু করতে পারবে, কিন্তু রাষ্ট্রীয় অর্থ সাহায্য যে বিদ্যালয়গুলি চলছে, সেখানে দেশীয় ভাষা ইংলিশ ভাষা, তাতে আপনার চোখ পড়ে না। আপনার চোখ পড়ছে যে একা প্যাগোডা আর গির্জাভিত্তিক, আর মসজিদের নাম নিলাম না। অর্থাৎ মসজিদে যে নুরানি মাদ্রাসা একটা শিশুকে অক্ষর জ্ঞান শেখানো হয়, তাকে জাতীয় ভাষা না শেখালে আপনি আপত্তি করতে পারেন, এটা বৈধ আপত্তি। কিন্তু সেটা তাকে বাড়তি দুটো হিব্রু শেখায়, আপনি আপত্তি করার কে? আর যদি সেখানে আপত্তি করে থাকেন, আমি আপনার সবই উল্টা বলছি, আপনি এ লেভেল ও লেভেলে যে আপনার সবাই ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, আপনার বড় লোকের ছেলেমেয়েরা, মন্ত্রীদের ছেলেমেয়েরা নেন, দল বিরোধী দল সবাই, আপনার কিছু বলছেন না। তাহলে ওইটা যদি নিয়ম হয়, আসুন মেনে নিই সেটা। বাকি যারা আমরা পড়ছি, তাদের স্কুল কলেজে গেলে বেতন দিতে হবে কেন? আমাদেরকে বিনা বেতনে, শুধু অবিতরণে নয়, তাদেরকে সব বৃত্তি করতে দিতে হবে। এবং শিক্ষকদের কথা আমি এখন বলছি না, শিক্ষকদের কথাও আমাদের বলতে হবে। তারপরে আসল ব্যাপার হচ্ছে শিক্ষা ক্ষেত্রের মূল প্রশ্ন হচ্ছে কত বছর শিক্ষা পর্যন্ত শিক্ষার অধিকার বলবেন, শিক্ষার বিষয়বস্তু কি থাকবে, সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা কোন ভাষায় আপনি দেবেন। আমরা বহু সংগ্রাম করেছি এদেশে যে শিক্ষার মাধ্যম উর্দু হবে না, তার জন্য আপনি অনেক রক্ত দিয়েছেন, কিন্তু শিক্ষার মাধ্যম ইংরেজির বিরুদ্ধে কেউ আন্দোলন করেছেন? করেন নাই। বাংলাদেশ স্বাধীনতার পর কথা হয়েছিল শিক্ষার মাধ্যম বাংলা হবে, কিন্তু কোন বলে জানি না কি, কোন বিপাকে কি বিপাকে আঙ্গুর হয়ে যায় মন। এখন ইংরেজি মিডিয়াম, আমি ইংরেজি শিক্ষার বিরুদ্ধে তো বলছি না, কথা হচ্ছে দুটো নিয়ম আছে, একটা হচ্ছে কি একজনের উপর একজনের চলাচলি, আর হচ্ছে একজনের পাশাপাশি। ইংরেজি যদি বাংলার পাশে থাকে, বাংলার শক্তি বৃদ্ধি হয়। আমি ইংরেজির পরে বাংলা শিখলাম বা বাংলার পরে ইংরেজি শিখলাম, যে ক্রমে শিখেন, আমি ব্যক্তিগত বলবো মাতৃভাষার পরে একটা বিদেশি ভাষা শিখবে। আমাদের একটা সত্যি নাম দিতে হবে, ইংরেজি হচ্ছে আমাদের জন্য আজকাল বলা হয় গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, বলা হয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু ভিতরের অন্তর্নিহিত সত্য কি, এটা আমাদের জন্য বিদেশি ভাষা, আমাদের বেশিরভাগ লোকের জন্য বিদেশি ভাষা। তাই মাতৃভাষা পরে বিদেশি ভাষা, কিন্তু এখন বলতেছে চরাচরি মানে মাতৃভাষার স্থলে বিদেশি ভাষা, এটাকে সরিয়ে দিয়ে সাবস্টিটিউশন, ল অফ ডিসপ্লেসমেন্ট, ল অফ কন্টিগুইটি আর ল অফ কম্বিনেশনের জায়গায় ল অফ সাবস্টিটিউশন
আমি সিলেকশন করছি। এখন আপনি বলছেন কেমন জানেন, মুসলিমীয় 5জনকে বাদ দিলে ইংরেজি মিডিয়ামের ছেলে মেয়েরা অহংকার করে বলে আমি বাংলা পারি না। এইটা কি আপনি মনে করেন দুর্ঘটনা? না, এটা তো ঘটনাই। তো সেই জন্য একটা স্বাধীন দেশে উচ্চশিক্ষার পর্যায়ে আমাদের একটা যুক্তি থাকতে পারে যে আমাদের শিক্ষকেরা যা ইংরেজিতে বলেন সেটা তারা বোঝেন না। যদি বোঝেন যদি বাংলা এটা বলতে পারেন না কেন? কিন্তু বই লিখতে না পারেন, কিন্তু বক্তৃতা লিখতে পারেন, সেই বক্তৃতা লিখে আরেকজন বই করতে পারেন। তো তাহলে তাদের আমি একটা চ্যালেঞ্জ দিতে বলি আপনাদের, বিশ্ববিদ্যালয়ের লেকচার থেকে শুরু করে যারা যা বক্তৃতা দেন সেগুলো লিখে প্রকাশ করা হোক, তাহলে বাংলা বই হয়ে যাবে। প্রত্যেকটা শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয় আপনার শিক্ষকতার জীবনের প্রথম 5 বছরে আপনি একটা বক্তৃতার বিষয়গুলো আপনার লেকচার গুলো বের করেন, তো দেশে বইয়ের অভাব হবে না। এখন ইংরেজি পড়ে আপনি ইংরেজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লজ্জা পাওয়া উচিত নয় কি? একটা ডিপার্টমেন্টের নাম ছিল নাট্যকলা বিভাগ। আমি কয়েক বছর খণ্ডকালীন শিক্ষক হিসেবে ওখানে পড়াবার সৌভাগ্য অর্জন করেছিলাম। তারপরে নাম বদলাইছে কিভাবে কি জানেন? থিয়েটার ও পারফরমেন্স স্টাডিজ বিভাগ। পারফরমেন্স স্টাডি এইটা নাম, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ তার বাংলা করতে পারছে না। 35টা বিভাগ আছে ঢাকার এই কলাভবনের দক্ষিণ পাশে, তার মধ্যে আপনি 35টার মধ্যে প্রায় 17-18টা দেখলাম শুধু ইংরেজি নাম, বাংলা হলে লিখেছে। আজকে একটা দেশের শিক্ষক মন্ডলীর এই যে আত্মহত্যা, অর্থাৎ সে প্রকাশ্যে বলছে আমি একজন ব্যর্থ লোক, আমি এটা করতে পারছি না। এই যে আমাদের এক শিক্ষক সম্পর্কে আজ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সম্পর্কে নাম বলছি না, উনি হযরত মুহাম্মদকে অপমান করে একটা কথা বলেছেন। ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে তুলেছে কেউ কেউ যে একে অপসারণ করতে হবে, সেটা আপনারা বিচার করবেন। কিন্তু যারা এই শুধু বাংলা লিখতে পারে না তাদের অপসারণ করা উচিত। অর্থাৎ সে বিশ্ববিদ্যালয়ে কনফেস করতেছে আমি তো বাংলা করতে পারি না। অবাক লাগে। অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়কে অপমান করার এর চেয়ে সুবর্ণ সুযোগ আর কি থাকে? তারা যা করেছে, কিন্তু এই বিষয়গুলো কথা নাই। আর একটা সাবজেক্টের নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আর্ট, ওটা যে আর্টস লিখতে হয় সেটাও তারা জানে না। হিউম্যান সায়েন্সেস লিখতে হয় সেটাও জানে না। তারা না জানে ফরাসি, না জানে ইংরেজি, বাংলা তো জানি না। তো সুতরাং জানেন এরা আবার ইংরেজিতে লিখছে, বাংলা হরফে লিখছে। কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেট কি ঘোড়া গাছ কাটে? এগুলো মূর্খ লোক দিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চলবে, আমি বুঝতে পারি না। আচ্ছা, তারা একটা ইংরেজি শব্দের বাংলা করতে পারে না, অ্যাপ্লাইড সায়েন্স হিউম্যান সায়েন্সের বাংলা করতে পারে না। এই হচ্ছে আমাদের দেশের শিক্ষার দুরবস্থা। এই জন্য বলেছি, অকারণে বলিনি আমাদের দেশে কোনো উচ্চশিক্ষা নেই। উচ্চশিক্ষা থাকে কি এই ধরনের অশিক্ষা কুশিক্ষা হয়? অশিক্ষিত থাকা ভালো, কুশিক্ষিত হওয়া চাই। এক অন্ধ আমাদের মধ্যে হাজার হাজার অন্ধকে পথ দেখাচ্ছে, সবাই একসাথে গর্তে করছি, তাই না? এই হচ্ছে উচ্চশিক্ষার অবস্থা। এই হচ্ছে নবম শ্রেণীতে বিজ্ঞান এবং বাণিজ্য পরিচালিত করে সৃষ্টি সুখের উল্লাসে আজ চোখ ফাঁসে, কি আসছে কথা। তা এখন উচ্চশিক্ষার কথা আমি বলবো না, আপনারা জানেন কি করে পড়াতে হয়। ক্লাসে আমরা বিদেশি ভাষা শিখতে 20 বছর নষ্ট করি, তারপরে ইংরেজি শিখতে পারি না কেন? কেউ ভেবে দেখেছেন কি এত বেদনাদায়ক হবে কেন ভাষা শিখতে? আনন্দের কথা হওয়া উচিত। একটা বিদেশি ভাষা শিখতে সাধারণ মানুষের 3 বছরের বেশি লাগার কথা না, যদি আপনি উপযুক্ত পদ্ধতিতে উপযুক্ত শিক্ষকের মাধ্যমে শেখেন। একটা ক্লাসে 10-এর বেশি ছাত্র থাকলে শিক্ষকের পক্ষে সবাইকে এটা বলতে, শুনতে, লিখতে, পড়তে, এই 4টা যে বলি 4 স্কিলস, রিডিং and writing, speaking and listening, আপনি শোনানো সম্ভব নয়। তা আপনি মস্কার করে মানুষের সমস্ত করছেন কেন? তাহলে আমাদের বহু শিক্ষক ছাত্রের অনুপাত একটা মৌলিক প্রশ্ন। তো শিক্ষক ছাত্রের অনুপাত পৃথিবীতে শ্রেষ্ঠ অনুপাত হচ্ছে 1:1। তো সেটা সম্ভব না। একজন ছাত্র একজন শিক্ষক ভালো হয়। রাজপুত্র রাজকন্যাদের তো একজন ছাত্রের জন্য 10 জন শিক্ষক থাকতো, এবং রাজপুত্র রাজকন্যারা স্কুলে যেত না। আপনারা জানেন সাধারণ মানুষের, বুর্জোয়া ছেলে মেয়েদের জন্য, শ্রমিকের ছেলে মেয়েদের জন্য স্কুলের সূত্রপাত হয়েছে ইউরোপে। প্রথমে গির্জা পাশে শুরু হয়েছে, পরে অন্যান্য জায়গায়। সেই কাহিনী আপনারা জানেন। শুধু আমি বলতে চাই, এখন যে গণতান্ত্রিক বিশ্ব, আমরা যে গণতন্ত্রের স্বপ্ন দেখছি, সেটার মাপে বলছি শিক্ষক ছাত্রের অনুপাতকে একটা যুক্তিসঙ্গত সীমায় না আনলে ভাষা শিক্ষাও হবে না, গণিত শিক্ষাও হবে না। আপনি যে কম্পিউটার শেখাবেন, লেকচার দিয়ে কম্পিউটার শেখা যায় নাকি? হাতে কলমে গাড়ি ড্রাইভিং যেমন একজনকে শেখায় একজনই, ড্রাইভিং এর উপর লেকচার দিকে আপনি ড্রাইভার শিখতে পারবেন। সাঁতারের উপর লেকচার দিকে সাঁতার শেখানো যায়, রান্নার উপর লেকচার দিকে রান্না শেখানো যায়। মানুষ আল্লাহর রহমত আছে নিজ প্রতিভা গুণে শেখে, এই লক্ষ্য। তো শিক্ষক ছাত্রের অনুপাত আমাদের দেশের শিক্ষাকে বিপ্লব করতে পারে যদি এটা বদলায়।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।